এনসিপির জামাতের সাথে যাওয়াটা একটা রাজনৈতিক বড় ভুল সিদ্ধান্ত। যে সমস্ত ছাত্র যুবক তরুণরা সরকারে যাওয়ার সুযোগ পেয়েছিল, দুর্নীতি, অনিয়ম, এই সমস্ত কারণে তারা যেভাবে আন্দোলন সংগ্রামে মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা পেয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারে যাওয়ার ফলে সেটি আর পায়নি। 24-এর আন্দোলনের যে আকাঙ্ক্ষা, বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী কোনো রাজনৈতিক শক্তি, বিকল্প রাজনৈতিক শক্তি বিকশিত হতে পারলো না। এর কারণ কি? এটা আসলে বয়স এবং অভিজ্ঞতার ঘাটতি, যার ফলে যে সমস্ত ছাত্র যুবক তরুণরা, আমাদের সহকর্মীরা সরকারে যাওয়ার সুযোগ পেয়েছিল, তারাও ভালো কিছু করতে পারে নাই, বরঞ্চ তাদের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার, পুরানো রাজনৈতিক বন্দোবস্তের ধারায় আসলে নিজেদেরকে আপনার পরিচালিত করা, বিভিন্ন ধরনের দুর্নীতি, অনিয়ম, এই সমস্ত কারণে তারা যেভাবে আন্দোলন সংগ্রামে মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা পেয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারে যাওয়ার ফলে সেটি আর পায়নি। এবং এখানে এই বিশেষ করে এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তো দুটো তরুণদের দলই গড়ে উঠেছে, একটি গণ অধিকার পরিষদ এবং এনসিপি। এই দুটো দলকে আমরা এক করতে অনেকবার চেষ্টা করেছি। সেখানে ওই যে আপনার নানান আপনার সুবিধাবাদী গোষ্ঠী, তারা আসলে এক হতে দেয় নাই। কারণ হচ্ছে তরুণরা যদি এক হতো, তাহলে আজকে এই তরুণদের প্ল্যাটফর্ম হতো প্রধান বিরোধী দল, এবং সরকারি দল বিরোধী দল অকারণে বিরোধিতা নয়, তাদের মধ্যে একটা যৌক্তিক বোঝাপড়াও থাকতে হবে। সেখানে বিশেষ করে এনসিপির জামাতের সাথে যাওয়াটাও একটা রাজনৈতিক বড় ভুল সিদ্ধান্ত বলে আমার ব্যক্তিগত বিবেচনায় মনে হয়। কারণ জামাতকে তো 50 বছরেও ইন্টারন্যাশনাল কমিউনিটি কিংবা দেশের মধ্যে এভাবে মানুষ আসলে ভালোভাবে নেয় নেই। সেখানে তরুণদের দল এনসিপি জামাতে গেল, সেক্ষেত্রে এনসিপির প্রতি দীর্ঘদিনের তাহলে মানুষের অভিযোগ যে এটা জামাত প্রভাবিত বা জামাত ব্যাকড, জামাত নিয়ন্ত্রিত, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে মানুষের সামনে দৃশ্যমান হয়েছে। তো যাই হোক, একটা পরিস্থিতির মধ্যে দিয়ে অভিজ্ঞতা তৈরি হয়। আমার মনে হয় যে আগামীতে আমাদের এই আন্দোলনের বন্ধুরা, এনসিপি একটা সঠিক ট্র্যাকে আসবে, আমরা নিজেরাও আরও কাছাকাছি বোঝাপড়ার সুযোগ পাবো, এবং ভবিষ্যতে বিশেষ করে এই দেশের মানুষের প্রত্যাশা পূরণে আমরা হয়তো কাজ করতে পারবো। এনসিপি লাঞ্ছিত হয়েছে, কিন্তু আপনার দল গণ অধিকার পরিষদ, সেটাও তো অনম্যান আর্মি হয়ে গেল। এখন এখানে আসলে বলতে গেলে যে ধরেন গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা যদি এনটি বিএনপি একটা পজিশন নিতাম, তাহলে কিন্তু আমাদের রাজনীতি কারণ দেশে তো ধরেন দুইটা দল ছিল, আওয়ামী লীগ এবং বিএনপি। তো স্বাভাবিকভাবেই গণ অভ্যুত্থান পরবর্তী সময় বিএনপি অলিখিতভাবে মানুষ মনে করে সরকারে, যে মানুষ আসলে বিরোধী স্ট্যান্ডকে পছন্দ করে। আমরা যদি বিএনপির বিরুদ্ধে অবস্থান নিতাম, সমালোচনা সোচ্চার থাকতাম, তাহলে আবার ধরেন আমাদের একটু রেটিংটা বাড়তো, এনসিপি যে জায়গাটা নিচ্ছে সেই জায়গাটা আমাদের তৈরি হতো। কিন্তু আমাদের দীর্ঘদিনের আসলে একটা বোঝাপড়া বিএনপির সাথে, তারেক রহমানের সাথে, আমরা সেই কমিটমেন্টের জায়গা থেকে সরতে চাইনি, যেই কারণে আমরা কিন্তু বিএনপির বিরোধিতা করিনি বা বিএনপির অ্যাগেনস্টে দাঁড়াইনি, যার ফলে আমরা বিএনপির সাথে নির্বাচনে জোট করেছি। এখন বিএনপি আমাদেরকে এখানে দুটো সিটে ছাড় দিয়েছে। এখন বিএনপি যদি 10টা সিটে ছাড় দিত, তাহলে আবার ধরেন আমার তো মিনিমাম 8 জন এমপি হয়ে বের হয়ে আসতো। কিংবা আমি যদি এককভাবেও নির্বাচন করতাম কিংবা অন্য জোটেও নির্বাচন করতাম, তাও কিন্তু আমার 8-10 জন এমপি অন্তত মিনিমাম বের হয়ে আসতো, যেটা এনসিপির ক্ষেত্রে হয়েছে। তো আমরা তো আসলে একটা রাজনৈতিক কমিটমেন্টের জায়গা থেকে সরি নাই, দীর্ঘদিন বিএনপির সাথে ছিলাম। সেক্ষেত্রে আমার বিশ্বাস যে বিশেষ করে তারেক রহমান রাজনীতির বাস্তবতাটা বুঝেন। সে গণ অধিকার পরিষদ আজকের এই যে পরিবর্তিত প্রেক্ষাপট তৈরিতে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে, এবং বলা চলে এই পরিস্থিতির পাইওনিয়ার। এবং তারেক রহমান এটা একাধিকবার বলেছেন যে ভবিষ্যতে আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে, আপনাদেরকে দেশে আপনার ঘুরে দাঁড়াতে হবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে অন্তত আমাদের দল থেকে আমি একবার নির্বাচিত হলেও সামগ্রিকভাবে আমাদের দলকে মূল্যায়ন করে রাজনীতিতে যেন গণ অধিকার পরিষদ তরুণদের নেতৃত্বে একটা অবস্থান তৈরি করতে পারে, দেশে প্রগতিশীল রাজনীতির বিস্তারে কাজ করতে পারে, সেই বিষয়ে তারেক রহমানের একটা শুভ দৃষ্টি থাকবে আমাদের প্রতি সবসময়।